হ্যালো স্টুডেন্টস, আমি আশিস স্যার, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। মূলত কলকাতার পাঠশালা ইউটিউব চ্যানেলে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিক শুনছ, রাষ্ট্রবিজ্ঞান, তাই না? একটু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নতুন নতুন মনে হচ্ছে না? একেবারেই নতুন নতুন, কারণ তোমরা তো মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করোনি। এখন তোমাদের কাছে নতুন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এসেছে। তাই তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো বা পড়াশোনা করছো, তোমাদের কাছে এই নতুন সাবজেক্টের বিভিন্ন এই অ্যারিস্টটল, প্লেটো, এইসব নামগুলো কীরকম একটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর নাম, তাই তো? পড়তে গিয়ে তাই হচ্ছে তো। আমি তোমাদের কথা দিচ্ছি, কলকাতার পাঠশালা ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখার পর সমস্ত বিষয়ের, সমস্ত অধ্যায়ের, সমস্ত টপিকগুলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং আশা করব পরীক্ষায় ভালো ফলাফল এবং নাম্বারটাও তোমরা আনতে পারবে। তোমাদের এই পরীক্ষাতে 40টা নাম্বার রয়েছে। অবশ্যই এই সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে 40-এ 40 পাওয়ার জন্য ফলো করতে হবে আমাদের কলকাতার পাঠশালা ইউটিউব চ্যানেল। চলো তাহলে দেখে নিই এই রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়, রাজনীতি বলতে কি বোঝায় এবং তার উৎপত্তি কোথা থেকে হলো। সেইগুলো বুঝে নেওয়ার পরে কিন্তু আমরা চলে যাব বিভিন্ন শর্ট প্রশ্নগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। প্রথমে আমরা বুঝি যে কথাটি আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞান, তাই না? যদিও এই কথাটি বলতে অনেকেই নারাজ। এই রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়? আমরা রাষ্ট্র সম্পর্কিত আলোচনা, রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান নাকি, সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বোঝার দরকার আছে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা মূলত কি বোঝাই? রাষ্ট্র এবং বিজ্ঞান এই দুই ভাগে আমরা ভাগ করছি। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত যে বিজ্ঞানসম্মত আলোচনা, আমরা তাকে রাষ্ট্রবিজ্ঞান বলতে পারি, তাই তো? একদম সহজ ভাষায়। কিন্তু এর কয়েকটি সংজ্ঞা এখানে দেওয়া আছে। কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হিসেবে প্রথমে ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞার কথা বলছে, দ্বিতীয়ত আধুনিক সংজ্ঞার কথা বলছে এবং তৃতীয়ত মার্ক্সবাদী সংজ্ঞার কথা বলছে। আমরা একটু সংজ্ঞাগুলোকেই দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে সাবেকি সংজ্ঞা বলতে কি বোঝায় বা ঐতিহ্যবাহী সংজ্ঞা বলতে কি বোঝাচ্ছে, তারা কিসের উপর ভিত্তি করে কথা বলছে? রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাহী বা সাবেকি যে সংজ্ঞা, সেখানে মূলত রাষ্ট্রকেন্দ্রিক ধারণাকে দেওয়া হচ্ছে। এই রাষ্ট্রকেন্দ্রিক বলতে কি বোঝায়? রাষ্ট্রকে কেন্দ্র করে যে বিজ্ঞান গড়ে ওঠে, রাষ্ট্রকে কেন্দ্র করে যার আলোচনা কেন্দ্রীভূত, রাষ্ট্রকে কেন্দ্র করে যে বিজ্ঞান আলোচনা করে, তাকেই আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞান বলি। তাই তো? সহজ লাগলে তোমরা একটু ভেবে দেখবে। কি বলছে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির গঠন, কার্যাবলী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি ঐতিহ্যবাহী সংজ্ঞায় প্রাধান্য পেয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি, রাষ্ট্রের প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? শাসন বিভাগ রয়েছে, আইন বিভাগ রয়েছে, বিচার বিভাগ রয়েছে, এছাড়া বহু প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রকে বোঝার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। বলছি, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলি, তাদের গঠন কীরকম হয়, তাদের কি কি কার্যাবলী, কি কাজ করে থাকে, তার সাথে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক কীরকম, কিভাবে তারা পরিচালিত হয়, কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে, কিভাবে রাষ্ট্রীয় কাঠামো গড়ছে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বলছে এই সম্পর্কিত যে জ্ঞান, এই সম্পর্কিত যে আলোচনা, সেগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞানে আমরা লক্ষ্য করতে পারি। ব্লুমসলি কি বলছে? খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ব্লুমসলি বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। গার্নার কি বলছে? গার্নার বলছে রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি।
রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের সমাপ্তি। অর্থাৎ একটা কথা বলতে চাইছে যে যে বিজ্ঞানের শুরুতেও রাষ্ট্র এবং যে বিজ্ঞানের শেষেও রাষ্ট্র, আমরা তাকেই বলবো রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ যে বিজ্ঞান শুরুতে রাষ্ট্রকে নিয়েই আলোচনা শুরু করে, আবার তার শেষ হয় সেই রাষ্ট্রকে দিয়েই, এইরকম একটা বিজ্ঞানকে আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞান বলতে পারি। গিলক্রিস্ট এখানে কি বলছে? অধ্যাপক গিলক্রিস্ট খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তিনি কি বলার চেষ্টা করছেন? তিনি বলছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকার সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্র এবং তার সরকার, তাদের মধ্যেকার সম্পর্ক কিভাবে গঠন হয়, কিভাবে কাজ করে, কিভাবে পরিচালিত হয়, সেই সম্পর্কিত বিষয়গুলোকে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান। তার মানে বুঝতে পারছো, রাষ্ট্র সম্পর্কিত এবং রাষ্ট্রের যে কার্যাবলী সম্পর্কিত, রাষ্ট্রের আরও বিভিন্ন রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্কিত, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের কাজকর্ম, তাদের গঠন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, অর্থাৎ রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলোকে নিয়ে যে সুসংহত একটা বিষয় বা একটা বিজ্ঞান আলোচিত করে, তাকে আমরা মূলত বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান। আমরা এই আলোচনা কখন দেখেছিলাম? আমরা এই আলোচনা সাবেকি সময়ে দেখেছিলাম, যে সময় এই তাত্ত্বিকরা এই সমস্ত কথা বলে গেছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় তারও কিন্তু একটা আধুনিক সংজ্ঞা দিয়েছে বিভিন্ন তাত্ত্বিকরা। আমরা আধুনিক হচ্ছি দিনের পর দিন, এবং আধুনিক যুগে এসে এই সমস্ত বিভিন্ন তাত্ত্বিকরা রয়েছে, তারা বলতে থাকলো যে না, সাবেকি তাত্ত্বিকরা যেরকম করে চিন্তা ভাবনা করেছে, বা রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্রের বিজ্ঞান বা রাষ্ট্র সম্পর্কিত কার্যাবলী, রাষ্ট্রের প্রতিষ্ঠানের আলোচনা করা হয়, তার মধ্যে সীমাবদ্ধ থেকেছে, সেটা কিন্তু ঠিক না। কেন বলছে এরা? বলছে আমরা শুধুমাত্র রাষ্ট্রের আলোচনাকেই রাষ্ট্রবিজ্ঞান বলবো, এটা কীরকম একটা সীমাবদ্ধ ধারণা হয়ে গেল না? কীরকম একটা সংকীর্ণ মনা ধারণা হয়ে গেল না? বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আরও বিশাল, আরও ব্যাপক। তাই এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলে? এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে দেখো, মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। কে বলছে? ডেভিড স্ট্যান। এটা কিন্তু পরীক্ষায় পড়বে তোমাদের 1 নম্বরের জন্য, মনে রাখবে। রবার্ট ডাল কি বলছে? ল্যাসওয়েল কি বলছে? রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু করতে চেয়েছেন। রাজনৈতিক যে ক্ষমতা, তোমরা দেখো না এখন যে কে দল জিতবে, কোন দল হারবে, রাজনীতি, বিভিন্ন দলের যে রাজনৈতিক ব্যবস্থা, খেলা থেকে শুরু করে ভাতের থালায় পর্যন্ত রাজনীতি, বাজার থেকে শুরু করে বিদেশ পর্যন্ত সমস্ত জায়গাতে রাজনীতি। এই কারণেই বলছে এই রাজনৈতিক ক্ষমতাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। কিভাবে কে ক্ষমতা দখল করছে, কিভাবে ক্ষমতা দখল করা যায়, কিভাবে ক্ষমতা দখল ইত্যাদি ইত্যাদি আলোচনাও কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে পরিধি বাড়লো না? শুধুমাত্র সাবেকিতে আমরা আলোচনা করতাম রাষ্ট্রবিজ্ঞানের, অর্থাৎ শুধু রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা আলোচনা। কিন্তু এখানে আধুনিক চিন্তাবিদরা বলছে যে রাজনৈতিক ক্ষমতাকেও আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। ল্যাসওয়েল বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ। সমাজের প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা এখানে যুক্ত করা হচ্ছে। তার মানে তোমরা বুঝতে পারছো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা শুধুমাত্র ওই সাবেকি আমলের মতো সীমাবদ্ধ আর থাকছে না, তার সংজ্ঞা আরও ব্যাপক এবং ব্যাপকতর হতে চলেছে। অ্যালান বল কি বলছে? অ্যালান বল বলছে নির্বাচনী আচরণ, অর্থাৎ আমরা নির্বাচনে কে কী আচরণ করি, কাকে কে ভোট দেব না দেব। তোমরা আজকাল ফেসবুক ঘাঁটো, দেখো না কোন দলকে ভোট দেবে? বিজেপিকে ভোট দেবে, নাকি তোমরা টিএমসিকে ভোট দেবে, নাকি কংগ্রেসকে ভোট দেবে? কাকে ভোট দেবে একটা পাঠায়, আমরা সেখানে নিজের মতামত জ্ঞাপন করি। সেইটাকে আমরা বলি নির্বাচনী আচরণ। রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ, রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করছে কি করছে না,
রাজনৈতিক সংযোগ সাধন, অর্থাৎ এখানে রাজনৈতিক দল, রাজনৈতিক ধ্যান ধারণা, মতাদর্শ প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করার উপরে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ রাজনীতির যে যাবতীয় বিষয়গুলো, রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা, রাজনৈতিক যোগাযোগ সম্পর্কে আলোচনা, রাজনৈতিক ধ্যান ধারণা, রাজনৈতিক যে মতাদর্শ, রাজনৈতিক যে নির্বাচন, সমস্ত বিষয়গুলোকে কিন্তু এই রাজনীতির অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে রাখতে চাইছে। আরেকটি মতাদর্শ রয়েছে, এই মতাদর্শটা একটু জেনে রাখা প্রয়োজন, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের দুটো সংজ্ঞা দেখেছি। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি কি বলছে? মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বলছে, দেখো, শ্রেণী সম্পর্ক এবং শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। বলছে রাষ্ট্রবিজ্ঞানটা শুধুমাত্র ওই রাষ্ট্র নিয়ে আলোচনা তা নয়, শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে নির্বাচনী আচরণ, কোন দল জিতছে কোন দল হারছে, এগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুধু সীমাবদ্ধ নয়। মার্ক্সবাদীরা বলছে সমাজের শ্রেণী সম্পর্ক, অর্থাৎ সমাজের মধ্যে যে দুটো শ্রেণী দেখতে পাওয়া যায়, একটা মালিক শ্রেণী, একটা শ্রমিক শ্রেণী, এদের মধ্যেকার যে সম্পর্ক কীরকম সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে শ্রেণী সংগ্রাম, একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর যে সংগ্রাম, এবং প্রতিনিয়ত মালিক শ্রেণীর সাথে শ্রমিক শ্রেণীর যে প্রতিনিয়ত যে সংগ্রাম চলতে থাকে, একটার পর একটা সংগ্রাম করতে 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 আজকের এই যুগে, এই সময়ে যে পুঁজিপতি শ্রেণী এবং প্রলেতারিয়েত শ্রেণীর মধ্যে আমরা দাঁড়িয়েছি এসে, প্রথমে ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, তারপরে তারাও সেখানে লড়াই করতে করতে, শ্রেণী সংগ্রাম করতে করতে, তারপরে এসেছিল দাস সমাজ ব্যবস্থা, সেখানেও দাস এবং দাস প্রভু ছিল, তারপরে এসেছে সামন্ত সমাজ ব্যবস্থা, সামন্ত এবং সামন্ত প্রভু, তাদের মধ্যে লড়াই হলো, তারপরের সমাজ ব্যবস্থা উঠে এলো পুঁজিবাদী ব্যবস্থা, তাই তো? এইরকম করতে 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 সমাজ ব্যবস্থা কিন্তু এগিয়ে চলেছে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে। বলছে এই শ্রেণী সংগ্রাম এবং শ্রেণী সম্পর্ক, তাদেরই বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। আশা করছি রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় তা তোমরা বুঝতে পারলে। পরের দিন আমরা আলোচনা করব রাজনীতি বলতে কি বোঝায় এবং রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়, রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, এগুলো তোমরা খুব ভালো করে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো পড়বে, শর্ট প্রশ্নগুলো, সেগুলো করতে পারবে না। তোমাদেরকে বলে রাখি, অবশ্যই কলকাতা পাঠশালা চ্যানেলের পাশে থাকো আর সাবস্ক্রিপশন করে নাও। আমাদের কিন্তু এখানে যে সমস্ত শর্ট প্রশ্ন করানো হবে, সমস্ত শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় এখান থেকেই পড়বে। ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।